বিএনপি দলটা আসলে কিভাবে চলে, বিএনপির প্রেসিডিয়ামের বা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসলে কিভাবে চলেন, তাদের টাকা বিএনপির নেতৃত্বের টাকা কোত্থেকে আসে, তারা কি আসলে ব্যবসা করেন, তারা কি দল থেকে চাঁদা নেন, দল থেকে টাকা নেন, কিছুই কিন্তু আমরা জানি না। জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি, এবং তারা কিন্তু কখনো এই প্রতিশ্রুতি আমাদের দেন না যে তারা আমাদের জানাবেন যে এটা কিভাবে তারা চলে। There are two things. Number one হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন, আর আরেকটা কোশ্চেন দল কিভাবে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন, এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না, ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন, পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এটাকে আমি তারেক সাহেব একটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না না আমি তো জানতে পারছি না, পছন্দ না করব কেমনে, পছন্দ না করতে হলেও তো আমার তথ্য না, আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন, ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে সেটা পাবলিক ইনফরমেশন না। না কেন? উনি তো এখন পর্যন্ত কোনো ক্ষমতায় যান নাই। ক্ষমতার সাথে কি এটা রিলেটেড ডক্টর সালাম? ডক্টর সালাম আমি যদি ধরেন মার্কেট সেক্টরের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কত জানার? আমি তো পাবলিক পার্টি না, তবু আপনার রাইট আছে। আপনি মানে আমি রাইটের কথা বলতে চাই, যখন আপনি পাবলিক পারসন, মানে বিএনপির সর্বোচ্চ নেতা যদি পাবলিক পারসন না হন, এই পৃথিবীতে কে পাবলিক পারসন? পাবলিক পারসন এখানে প্রিভিয়াসের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমার ইনকাম। হ্যাঁ অবশ্যই প্রিভিয়াসের একটা বিষয় আছে যে আমার ইনকাম কত। আপনি আমাকে বললেন, আপনি জিজ্ঞেস করলেন, বলবো না, সেটা ফ্যান্টাস্টিক, সেটা একটা প্রাইভেট বিষয়, রাইট? তবে এটা আমার জানা ছিল না। তবে ডক্টর সালাম এটা আমার জানা ছিল না। আমি যতদূর জানতাম যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে, আপনি একটা পাবলিক অফিস হোল্ড করেন আর না করেন, পলিটিক্যাল পার্টির লিডার হইতে গেলে আপনার আয় ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। আমি জানি না যে মানে এর বাইরে আপনি যদি এই নর্মসটা ফলো না করেন সেটা আপনি ভোট দিন না। আচ্ছা আপনি এই নর্মসটা ফলো না করে আপনি এই রিস্কটা নেবেন, তবু এটা আপনি মানে ওপেন করবেন না। না আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই ফাসি, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। আচ্ছা ঠিক আছে। তাহলে এই থিওরিতে তার মানে হচ্ছে যে বিএনপি যারা করতেছেন তারা আর্থিকভাবে কি, তার নিজের পেশা কি, নিজের ব্যবসা কি, সেটা উনার যখন নির্বাচন কমিশনে উনি যখন ভোটে দাঁড়াবেন তখন তিনি একটা ফর্ম ফিল আপ করবেন, দেখবেন। কিন্তু আমার এমনিতে জানার অধিকার নাই, ঠিক আছে, এটা আমি চেক করে দেখবো না যে এটা আমার জানার অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রসঙ্গে যদি আসি, বিএনপি দল হিসাবে কিভাবে পরিচালিত হয়। আমি এনসিপি 150টা গাড়ি নিয়ে গেলে আমি হইচই শুরু করি, বিএনপি যে 1500 গাড়ি নিয়ে বাইর হয়। আজকে তারেক সাহেব যদি বাংলাদেশে আসে 15,000 গাড়ির মিছিল হবে, কমপক্ষে 1.5 লাখ হইতে পারে। সেইটার জায়গাটা কোত্থেকে হবে, সেইটা কি আমরা একটা জব চাইতে পারবো, মানে ওটা কোন জায়গায় হবে? অফকোর্স ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এনসিপি যেভাবে চলছে, আওয়ামী লীগের সেভাবে চলতো, বিএনপি সেভাবে চলে। এবং আপনি এটাকে যেই নামেই ডাকেন, এটা হচ্ছে কি চাঁদা, মানুষের চাঁদায় চলে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি এখানে একটা স্বচ্ছতা আনা দরকার, রাইট? এই জায়গাটায় আমাদের যে সমস্যাটা হয়েছে আমাদের এই 5ই আগস্টের পরে, আমাদের যে এন্টায়ার এনভায়রনমেন্ট সোশ্যাল মিডিয়ায় বলেন এমন টক্সিক হয়ে গেছে যে প্রত্যেকের গলার মধ্যে ছুরিটা মারতে চায়। এই জায়গায় যদি আমরা সিভিলাইজড ওয়েতে বলার চেষ্টা করতেন যে ওকে লেটস রেগুলেট আওয়ারসেলভস, আমরা কিভাবে কাজটা করবো সেটা ঠিক করি, ওই পরিবেশটি এখন আর নাই। একে দেখতে পারে না এবং আমরা যথারীতি বাঙালির যে আচরণ সেই আচরণে চলে আসছি। এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে আমরা ছোটবেলায় ওই ড্রাকুলার ছবিতে দেখতাম যে নায়ক একটা ওই ক্রস দেখাতো এমনি করে, এবং ওই ক্রস দেখালে ড্রাকুলা করে মারা যেত। তারপর পরে গিয়ে দেখলাম যে ওই টার্কিশ ছবিতে আয়াতুল কুরসি বললেই হয়। জামাত এবং এনসিপি নেতাদেরকে আপনি যদি একটা প্ল্যাকার্ড লিখে নির্বাচন শব্দটা লিখে দেন, সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি কুফরি কালাম করতে চান, একটা জামাত ইসলামের বালিশের যে কোনো কর্মীর বালিশের নিচে আপনি একটা তাবিজের মধ্যে নির্বাচন বার্তা লিখে দিয়ে দেন, 40 দিনের মধ্যে লোকটা মারা যাবে। পিকিউলিয়ার অবস্থা। আপনি দেখেন যে আনবিলিভেবল, নির্বাচন ওয়ার্ডটা এমন টক্সিক ওয়ার্ড, মানে ক্রিপ্টোনাইটের মতো। নির্বাচন শব্দটা শুনে সবাই রেগে যাচ্ছে। You have to face it. You have to do it. না ফাহাম, দুইটা জিনিস আমরা আসলে যদি একটু খেয়াল করে তাহলে আমরা দেখবো যে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া বাকি সবারই একটু রেগে যাওয়ার কথা। কারণ এখন যে অঙ্ক করা স্বাভাবিক, যে রাজনৈতিক অঙ্ক, রাজনীতিক যারা পরীক্ষা দিতে মাত্র বসছে তারাও, আর আমরা যারা অনেকদিন ধরে অবজারভার পরীক্ষাও জীবনে দেই নাই, তারাও কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিএনপি ক্ষমতায় আসবে। আমাদের প্রশ্ন ছিল যে আমরা কি এক সেট
স্বৈরাচারী সরকার চলে যেতেছে, কিন্তু আরেকটা দল আসবে, সেই দলটা একই পথে হাইটা একই রকম ভাবে হয়ে উঠবে কিনা, মানে বিএনপি হয় নাই এখনো, হয়ে ওঠার সম্ভাবনাটাকে রোধ করতে পারবো কিনা, ওইটা ছিল হচ্ছে আলোচনা। সেই জন্য কিন্তু বারবার কিছু সংস্কারের কথা বলা হয়েছে, কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপি যদি এখন যে বিষয়ে রাজি হয়েছে, প্রধানমন্ত্রী 2 টার্মের কথা আমি যদি বলি, আরো একটা দেখলাম যে নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর একক এখতিয়ারের কথা যদি বলি, সেগুলি যদি 2025-এর ডিসেম্বরের আগে রাজি হইতো, তাহলে বোধহয় নির্বাচনটা আরেকটু আগেও হইতে পারতো। আপনার কি মনে হয় না যে এই নির্বাচনটা পেছানোর কারণ বিএনপির এক ধরনের একগুয়েমি, সংস্কার শুনলে বিএনপির গায়ে জ্বর আসা, এরকম কিছু? না, আমি বিএনপি তো ম্যাক্সিমাম সংস্কার মেনে নিয়েছি। না, মানছে অনেক পরে। ডক্টর সালাম, আপনি খেয়াল করেন, এটা হলো গত 1-2 সপ্তাহ ডেভেলপমেন্ট। না, আমি আপনাকে বলি যে বিএনপি ফান্ডামেন্টাল কিছু সংস্কার মানে নাই। ফান্ডামেন্টাল সংস্কারের মধ্যে একটা হচ্ছে এনসিপি, যেটা সাংবিধানিক কাউন্সিল, সেটা ঠিক আছে, সেটা আমি বুঝছি। হ্যাঁ, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল সংস্কার পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, সেটা তো বিএনপি প্রথমে মানতেছিল মেনে নিয়েছিল না, এটা এখন মানছে। এটা যদি গত বছর মানতো তাহলে ইলেকশন আরো আগে হইতো। এটা একটা হাইপোথিসিসের কথা বললাম। না, আপনি ইউ আর রিডিং ইট রং। আচ্ছা, জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো দল নির্বাচন চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের হান্নান মাসুদ যাই বলুক, তাদের যে অ্যাক্টিভিটি এটা ক্লিয়ার। এই সরকার অথর্ব, এই অপরাধে তাদের অথর্বপনা দীর্ঘদিন ধরে করতে দিতে হবে। এটা হচ্ছে কি এনসিপির অফিশিয়াল স্ট্যান্ড। আমার মনে হয় যে জি, আপনি শেষ করেন, একদম শেষ করেন। আমি হান্নান মাসুদকে আর প্রশ্ন করতে চাই না, আপনার মন্তব্য যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন যে এই সরকার অথর্ব, আমি এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কিন্তু এই ওয়ার্ডটা, এটা সত্যি কথা, এই সরকার খুবই দুর্বল এবং আমরা চাই যে এখান থেকে আমরা উত্তরণ করতে। আপনি তো এই দুর্বল সরকারকে রেখে দিলে ওই দুর্বলতা থেকে আপনি মানে বেরোতে পারবেন না। ওকে, মানে দুর্বলতার রিজল্টই হচ্ছে কি এই যে তারা অনির্বাচিত। আমি তাদের ওই আমি একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। জনাব হান্নান মাসুদ, দুটি বিষয় ডক্টর সালাম একদম স্পষ্ট করে বলেছেন যে এই সরকার আসলে দুর্বল, এবং দ্বিতীয় হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী আসলে নির্বাচন চায় না। সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমই আপনারা করেন না, এইটার শেষ জায়গাটা হচ্ছে আপনারা নির্বাচন চান না। প্লিজ, আমি তো আগে আপনাকে বলে নিই, আমার জায়গাটাকে একটু আমি বলে নিই। আপনারা প্লিজ এটা বলেন না যে আমরা নির্বাচন চাই, আগে হানা ভোট দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দেন, এটা বলেন না। মানে সরকার বদলের নির্বাচন আপনারা চান না, এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন, যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন, এটা আপনারা চান না কেন? আমি তো সংসদে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি যে যদি নির্বাচিত হই। কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো সেই পরিবেশটা দিতে হবে না। আমি রুলস রেগুলেশন, আমার পার্টি আমি জানি না নির্বাচন চাই না এটা কখনো বলছে কিনা। আমরা তো কয়েকটা পূর্ব শর্ত আছে, আমরা যদি আগের নিয়মেই চলি তাহলে আমার অভ্যুত্থানটা দরকার ছিল না। আমরা বলছি নিয়মের কিছু পরিবর্তন করেন, আমরা নিয়মের পরিবর্তন করতে বলছি, যত দ্রুত নিয়মের পরিবর্তনে আপনারা একমত হবেন তত দ্রুত নির্বাচনটা হবে, আমরা সেই কথা বলি। আমরা যখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে বিএনপি 31 দফার মধ্যে পরপর 2 বার প্রধানমন্ত্রী হবে, আমি এটা কয়েকবার করছিলাম, পরপর আমি খুবই নিজেও বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে যেতাম, পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে এটা ছিল না। সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন 31 দফা তৈরি করলো 2022-23 সালে, তখন ছিল হচ্ছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এই বিষয়টাই ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ঐক্যমত্য কমিশনের আলোচনা গেল, বিএনপি সেখানে পল্টে নিল, বিএনপি বললো না হচ্ছে পরপর 2 বার। এইটা নিয়ে মোট 4টা মিটিং হলো, তারপরে গিয়ে বিএনপি একমত হলো, 4 দিন নষ্ট করা হলো, 4টা মিটিং এর জন্য 2 সপ্তাহ নষ্ট হলো। আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না। আমি সংস্কারের প্রসঙ্গে একটু আসি, আপনি এইটাও একটু বললেন, আপনারা একটা দাবি করলেন, অদ্ভুত দাবি, যে বিচার করে যেতে হবে, কারণ বিএনপি আসলে বিচার করবে না। বিএনপি আওয়ামী লীগ দিয়ে সবচেয়ে বেশি সাফার দল, তারা বিচার করবে না, এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না, এরকম একটা দাবি করে আপনারা নির্বাচন যেতে চাইলেন। জি খালেদ ভাই, বিএনপি সবচাইতে সাফার দল, এটা আপনি সবাই স্বীকার করি। বাট তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য, এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকায় শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে? এনসিপিও কিছু নিচ্ছে, এনসিপির কাছে যারা আসছে তারা এনসিপিও নিচ্ছে। আপনারা আমি তালিকা দিব না, এনসিপি কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে, আপনি চাইলে আমি আপনাকে দিব না। হতে পারে এনসিপি তো আওয়ামী লীগ দ্বারা সবচাইতে দল, আমি যেটা আপনাকে বলতেছি, বিএনপি কিন্তু আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির আগ্রহ ছিল না, বিএনপি চাই না। এখনো বলতেছে না দল নিষিদ্ধের ব্যাপারে তো আরেকটা দলের আগ্রহ থাকতে পারে না। আপনাদের দলের যাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল, সেই মাহফুজ সাহেবও কিন্তু প্রথম থেকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত 3টা বড় বড় সাক্ষাৎকারে বলেছিলেন আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করতে চান না। খালেদ ভাই, আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে, আওয়ামী লীগকে যদি একইভাবে ডিল করা হয়, দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না। আপনার অবশ্যই এই বিরাট জনগোষ্ঠীকে রাজনীতি করার অধিকার দিতে হবে, যারা অপরাধের সাথে জড়িত ছিল না, অপরাধীদেরকে বিচার করতে হবে, এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায়, যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিলই না কেউ বিএনপি পরিচয় দেওয়ার জন্য তেমন একটা কোনো গোষ্ঠী, শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিছিল হইতো, প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোনো প্রোগ্রাম হতো না, সেই সবাই আওয়ামী লীগ ছিল, এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে? আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল, আপনার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান,
প্রত্যেকটা এমপি এগুলার মোটামুটি বিচার করলে বাংলাদেশে 10,000 বিচার হয়ে যায়। 10,000 মানুষের বিচার করলে আওয়ামী লীগ আর থাকে নাকি? কিন্তু সেটা তো হচ্ছে না। এদের কাহিনী না, আপনি 10,000 মানুষের 10,000 মানুষের বিচার সম্পর্কে মানে বিচারটা কি করতে হবে, সম্পন্ন করতে হবে, শুরু করতে হবে, কি করতে হবে? না মামলা দিতে হবে? এটা তো কথা না। আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি, অন্তত শেখ হাসিনা সহ কয়েকজনের রায় দেখতে চাচ্ছি। শেখ হাসিনা, আপনি কি মনে করেন যে শেখ হাসিনার পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা 4-5 বছরের মধ্যে সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ শেখ হাসিনার বিচারের জন্য যেই প্রমাণগুলা দরকার তার মধ্যে অনেকগুলা প্রমাণ আপনি অনেক বড় রাজনৈতিক